আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমরা ৪২ দিন ধরে আজকে মাঠে আছি এবং আমাদের কিন্তু একটা যৌক্তিক দাবি, যে দাবিটা কিন্তু সরকার মেনে নিচ্ছে না। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে আমরা এতটা লাঞ্ছিত বঞ্চিত যে গত সপ্তাহে আপনারা জানেন যে বুধবারে আমাদের উপরে যে অমানবিক অত্যাচার করা হয়, মেয়েদের উপরে অত্যাচার করা হয় এবং যে পরিমাণে মেয়েদের মারধর করা হয়, তারপরেও আজ পর্যন্ত বিভিন্ন সময়ে উপদেষ্টারা আমাদের সঙ্গে দেখা করার কথা বলেও কিন্তু আসলে আমাদের সঙ্গে কোনো রকমের সাক্ষাৎ করেনি। আমরা কি আসলে বাংলাদেশের নাগরিক না? আমাদের কি এই দেশে বসবাস করার অধিকার নেই? আমরা আজকে করোনায় ক্ষতিগ্রস্ত যে জনগোষ্ঠী এবং তারপরে আমরা ৩২-এর সুবিধা থেকে বঞ্চিত, আজকে অ্যাপ্লিকেশনের সুযোগ পাচ্ছি না। আমরা এলাকায় গেলে মুখ দেখাতেও আসলে আমরা পারি না। কি বলবো, আমাদের আসলে এখন বেঁচে থাকাটাই আসলে খুবই কষ্ট হয়ে গেছে, কষ্টকর। সমাজে যখন মুখ দেখানো যায় না, এলাকায় গেলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়ে আমরা বিভিন্ন রকমের কথা আমাদের শুনতে হয়। এবং যারা এই যে বেকার ছেলে মেয়ে যারা আছে, চাকরির পাশাপাশি সাথে সাথে আপনাদের ৩২+ মানেই হচ্ছে যে সমাজের একটা বড় রকমের বোঝা। তাদের চাকরি বাকরি নাই, তাদের জীবনের আসলে কোনো মূল্য নেই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো জায়গায় আসলে মুখ দেখানোর মতো পরিস্থিতি আমাদের নেই। এই অবস্থায় আজকে আমাদের এই দাবি যদি মেনে না নেয়, আসলে আমাদের আসলে মরে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। আমরা একটা মেয়ে মানুষ এখানে অসহায়ভাবে আসলে পড়ে আছি। আমাদের আসলে কি বলবো, মানে কিছু বলার নেই। আমাদের দায়িত্ব কি সরকার আসলে নিবে না? আমরা আসলে কি করব এখানে? মানে দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে আমাদের মনের অবস্থা এমন হয়েছে যে আসলে আমরা আর বেঁচে থাকতে চাই না। আমাদের যে বোনেরা এখানে দীর্ঘদিন ধরে কষ্ট করতেছে, তাদের মনেরও একই অবস্থা যে সরকার কি আসলে আমাদের দাবি মেনে নিবে নাকি আমরা আসলে আত্মহত্যা করব। এছাড়া আমরা আসলে পথ দেখতেছি না, কারণ আমাদের দায়িত্ব তো সরকার নিচ্ছে না। এলাকায় গেলে মুখ দেখাতে পারতেছি না, তারপরে বিয়ে শাদী হয়নি, আমাদের সব কিছু মিলায়ে এখন আসছে যে আমরা হচ্ছে যে একটা বোঝা মনে হচ্ছে। এটা আসলে কোনো দেশে তো এরকম নেই যে চাকরিতে এমন বয়সের আবদ্ধ রাখবে। শুধু আমাদের দেশে কেন থাকবে? দেশে সংস্কার হলো, দেশ আমরা মনে করছিলাম আমরা জুলাই সহযোদ্ধা ছিলাম এবং আমরা মনে করছিলাম যে নতুন সরকার এসে হয়তো আমাদের দাবি মেনে নেবে, আমাদের সরকার আমাদের কথা শুনবে, ছাত্রবান্ধব সরকার হয়তো আমাদের দাবি মেনে নেবে। কিন্তু দেখলাম যে না, আগের সরকার আর এই সরকারের মাঝে আসলে আমরা ওরকম পার্থক্য খুঁজে পেলাম না। আমাদের আসলে কষ্টের কথাগুলো বলার আসলে শেষ নেই, আমরা বলতে পারছি না যে আসলে আমাদের। তারপরেও লাস্ট একটা অনুরোধ করব, আজকে ৪২তম দিন উপদেষ্টারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন, আমাদের এই দাবি মেনে নেন, আমাদের একটু আবেদনের সুযোগ দেন। আমরা তো আসলে চাকরি চাচ্ছি না, একটা সুযোগ চাচ্ছিলাম। আমাদের স্বপ্ন দেখার সুযোগ করে দেন এবং আমাদের দাবি বাস্তবায়ন করেন নেন। আর না হলে আমাদের আসলে আপনারা মেরে ফেলেন, হয় আমাদের রক্ত নিয়েও হলেও আমাদের দাবিটা আসলে বাস্তবায়ন করে দেন, এবং না হলে আমাদের আসলে মেরে ফেলেন। ধন্যবাদ প্রতিদিনের কাগজ সাংবাদিক ভাইকে আমাদের অবস্থান কর্মসূচি তুলে ধরার জন্য। আসলে আমরা গত ৭ই আগস্ট প্রেস ক্লাবে অবস্থান করছি। ৭ই আগস্ট থেকে আজ ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করছি। মূলত আমাদের একটাই দাবি, আমরা যে সকল শিক্ষার্থী করোনাকালীন আমাদের বয়সটা হারিয়েছে, মানে করোনার সময় আমাদের তো সরকারি চাকরিতে প্রকৃত বয়স ছিল, করোনা শেষ, আমাদের চাকরিতে আবেদনের বয়স শেষ। তো সেই প্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকে। আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আমাদের রক্তে দাঁড়ানো সরকার আমাদের সরকারি চাকরিতে বয়স বৃদ্ধি করলো ৩০ থেকে ৩২, কিন্তু ৩২ করাতে সেই করোনাকালীন শিক্ষার্থীরা আবারও প্রকৃত ক্ষতিগ্রস্তের শিকার হলো। এমতো অবস্থায় আমাদেরকে রাষ্ট্র বঞ্চিত করে যারা সুবিধাবাদী তাদেরকে বারবার সুবিধা দিচ্ছে, এটার প্রতিবাদ স্বরূপ আমার অধিকার ফিরিয়ে পেতে আমরা গত ৭ই আগস্ট থেকে ৪২তম দিন ধরে প্রেস ক্লাবে অবস্থান করছি। আমার কাছে একটাই প্রশ্ন, আমরা পোস্ট গ্রাজুয়েট ছেলে মেয়ে আজ ৪২তম দিন ধরে প্রেস ক্লাবে অবস্থান করছি। রাষ্ট্রের নীতি নির্ধারকরা অন্ধ? তারা কি চোখে দেখে না? আমরা কেন প্রেস ক্লাবে অবস্থান করব? আমাদের সাথে ৫ মিনিট কথা বলার কেন তাদের সময় হয় না? তারা আমাদের কথাগুলো শুনুক, মানবিক বিবেচনায় তারা আমাদেরকে আমাদের হারিয়ে যাওয়া সময়টা ফিরে দিক। আমরা সবাই বাসায় ফিরতে চাই। আমাদের গত ১০ই সেপ্টেম্বরে আমাদের বোনদের উপরে যে পুলিশের অমানবিক হামলা, এটা আসলে খুবই লজ্জাজনক। তো আমি এটাই বলতে চাই রাষ্ট্রের কাছে, আপনারা আমাদের সাথে কথা বলুন, আমাদের কথাগুলো শুনুন। যদি আমাদের কথা আপনাদের কাছে অযৌক্তিক মনে হয়, তাহলে আমরা প্রেস ক্লাব থেকে চলে যাব। যদি আমাদের কথা যৌক্তিক মনে হয়, তাহলে
শিক্ষার্থী কিংবা একজন সন্তান হিসাবে আপনি এই সন্তানদের পাশে দাঁড়াবেন, তাদেরকে আবেদনের সুযোগ দিয়ে পড়া টেবিলে বসাবেন।